আসসালামু আলাইকুম। শুরু করছি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় আসা প্রাইমারি এবং জুনিয়র লেভেলের সংখ্যাতত্ত্ব এবং বিভাজ্যতা বিষয়ের উপর 10টি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে পর্যালোচনা পর্ব। প্রথমে দেখে নিব 2024 সালে আসা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের প্রাইমারি লেভেলের একটি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, 2 অঙ্কের একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার দুটি অঙ্কই ভিন্ন। সংখ্যাটির শেষ অঙ্কটি প্রথম অঙ্ক থেকে 7 কম। এখানে কিন্তু বলা হয়নি যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক হচ্ছে দুটি। অর্থাৎ আমরা যদি বলি একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার কিন্তু পজিশন বা স্থানাঙ্ক হবে দুইটি। সেক্ষেত্রে আমরা একটিকে বলে থাকি একক স্থানীয় অঙ্ক, এটি হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর পরেরটিকে আমরা বলে থাকি দশক স্থানীয় অঙ্ক। ওকে, তাহলে এই ক্ষেত্রে প্রশ্নে বলা হয়েছে প্রথম এবং শেষ, তাহলে এটিকে আমরা লেফট সাইড থেকে বলবো প্রথম, আর এটিকে আমরা বলবো শেষ। এখন আমরা দেখি যে প্রশ্নে বলা হচ্ছে যে একক স্থানীয় অঙ্কটি যেটি বলা হয়েছে তার ইংলিশ হয়ে থাকে সাধারণত ইউনিট প্লেস, আর দশক স্থানীয় অঙ্ক হলে তাকে ইংলিশে বলা হয় 10 প্লেস। তো সেক্ষেত্রে এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বলছে শেষ অঙ্কটি প্রথম অঙ্ক থেকে 7 কম, অর্থাৎ প্রথম অঙ্কটি কিন্তু মিনিমাম 7 হতে হবে। অর্থাৎ প্রথম অঙ্কটি যদি 7 হয় তাহলে শেষ অঙ্কটি হবে 0 বা 0, আর প্রথম অঙ্কটি যদি 8 হয় তাহলে শেষ অঙ্কটি হবে 1, প্রথম অঙ্কটি যদি 9 হয় তাহলে শেষ অঙ্কটি হবে 2। অর্থাৎ আমরা এই ধরনের 3টি সংখ্যা পেতে পারি, একটি হচ্ছে 70, একটি 81, আর একটি হচ্ছে 92। তাহলে বলেছে যে সর্বনিম্ন মান কত, অর্থাৎ সবচেয়ে মিনিমাম ভ্যালু অফ দ্য নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি হবে 70, অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 70। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে 2023 সালে আসা প্রাইমারি লেভেলের একটি প্রশ্ন। ফুয়াদের প্রিয় সংখ্যা 11, তাই সে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য সকল সংখ্যাকে কি বলে? প্রিয় সংখ্যা বা সুন্দর সংখ্যা বলে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো সংখ্যা যদি 11 দ্বারা ডিভাইড করা যায়, অর্থাৎ ডিভাইজেবল হয়, সেই সংখ্যাকে ফুয়াদ বলে থাকে সুন্দর সংখ্যা বা বিউটিফুল নাম্বার। তাহলে সবচেয়ে 5 অঙ্কের সবচেয়ে লার্জেস্ট যে বিউটিফুল নাম্বার এবং স্মলেস্ট বিউটিফুল নাম্বার, তাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কত। এক্ষেত্রে আমরা জানি যে 5 অঙ্কের নর্মালি সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 99999, অর্থাৎ 5টা 9 দিয়ে দিতে হবে, 5 9। তাহলে এই ক্ষেত্রে এই সংখ্যাটি কিন্তু আসলে 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা জানি না, তাই এই সংখ্যাটিকে আমরা 11 দ্বারা ভাগ করে দেখব আসলে বিভাজ্য কিনা এবং সেক্ষেত্রে ভাগশেষ কত থাকে। এই সংখ্যাটিকে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে 9 ভাগশেষ থাকে, 11 দ্বারা ডিভাইড করলে 9 ভাগশেষ থাকে, রিমাইন্ডার থাকে। তাহলে এই রিমাইন্ডার থেকে আমরা যদি 9 বিয়োগ করে দিই বা আমরা এই সংখ্যা থেকে যদি 9 মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটি হবে সেটি কিন্তু অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 9 9 9 9 এবং 9, এখান থেকে আমরা 9 মাইনাস করে দিব, পাবো হচ্ছে 9999 অ্যান্ড 0। এই সংখ্যাটি হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যা 11 দ্বারা ভাগ করা যায়। এবার আমরা খেয়াল করব অপোজিট অংশ। বলছে যে 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা, অর্থাৎ এমন লোয়েস্ট কি নাম্বার আছে যেটি 11 দ্বারা ডিভাইড করা যায় এবং সেটি 5 অঙ্কের। এটার জন্য আমরা 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি লিখে নিব, সেটি হচ্ছে 10000। এই সংখ্যাটি হচ্ছে আমাদের 11 দ্বারা ডিভাইডেড করা যায় কিনা আমরা চেক করব, 11 দিয়ে ভাগ করার চেষ্টা করব। অর্থাৎ এই 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এখান থেকে যদি 1 মাইনাস করে দিই তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য। কিন্তু যেই এই সংখ্যাটি থেকে 1 মাইনাস করে দেওয়া হবে সেই কিন্তু সংখ্যাটি 4 অঙ্কের হয়ে যাবে। ওকে, এই কারণে আমরা 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা পাবো কিভাবে? 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সুন্দর সংখ্যাটি আমরা পাবো হচ্ছে সুন্দর সংখ্যা এই যে 10000, এখান থেকে আমরা 1 মাইনাস করব, দেন আরও 11 অ্যাড করে নিব। তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হবে অবশ্যই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা সুন্দর সংখ্যা।
এখান থেকে আমরা যদি মাইনাস করি, এটা মাইনাস করার সিস্টেম হচ্ছে এইটুকুকে আমরা আগে হিসাব করব, তাহলে 11 থেকে 1 বিয়োগ করলে 10, এখানে আমরা 10 যোগ করে দিব, অর্থাৎ 1 0 0 এবং 10। এই সংখ্যাটি হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা যা 11 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা দুইটি সংখ্যা পেয়ে গেলাম, 5 অঙ্কের ক্ষুদ্রতম সুন্দর সংখ্যা এবং 5 অঙ্কের বৃহত্তম সুন্দর সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যার বিয়োগফল আসলে কত, এবং সেটি হবে আমাদের এখানে অ্যান্সার। তো এখান থেকে আমরা খুব সহজে বের করে নিতে পারবো যে এটার মধ্যে পার্থক্য কত। তাহলে পার্থক্য হবে 9 9 9 9 0 এবং নিচে পাচ্ছি 1 0 0 1 0। তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 0, 1 মাইনাস করলে 8, তারপরে 9 থেকে 0 মাইনাস করলে পাচ্ছি 9 9 এবং ফাইনালি হচ্ছে 8। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 89980, যা আমাদের প্রশ্নে আগেই দেওয়া ছিল। সুতরাং আমরা সঠিক সমাধানটি পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে, যদি একটি রেস্টুরেন্টে গিয়েছে, সেখানে ওয়াইফাই সুবিধা আছে, সেই ওয়েটারকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি নিচের চিরকুটটি দিলেন এবং বললেন যে পাসওয়ার্ডটি একটি সংখ্যা। স্টার চিহ্নিত সংখ্যাটি পাসওয়ার্ড হলে এবং প্রতিটি ইংরেজি বর্ণ একটি করে অঙ্ক নির্দেশ করলে পাসওয়ার্ড সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ এখানে সহজে সেখান থেকে পাসওয়ার্ডটি দেওয়া হয়নি, কিছুটা পাজলিং সিস্টেমে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে সংখ্যার ভিত্তিতে। এই সিম্বল থেকে আমরা বের করে নিব যে ওই রেস্টুরেন্টের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত। তার জন্য ক্লু দেওয়া আছে, যেমন আমরা যদি লেফট সাইডে খেয়াল করি, এখানে বলছে যে এই যোগ অঙ্কটি করা আছে, যেমন পি এ একটি সংখ্যা, পি হচ্ছে তার দশকের অঙ্ক এবং এ হচ্ছে তার এককের অঙ্ক, অর্থাৎ ইউনিট প্লেস অ্যান্ড টেন্স প্লেস। তো এইগুলোকে অ্যাড করলে আমরা 149 পাই। সেক্ষেত্রে এইভাবে যদি আমরা অক্ষরগুলোকে সাজিয়ে যোগ করি, তাহলে এই স্টার চিহ্নিত যে অংশগুলো আছে 5টি অঙ্ক, এই 5টি অঙ্ক নির্ণয় করতে পারলেই কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের পাসওয়ার্ড কত। তো এর জন্য আমরা কি করব, এই প্রথম অংশ থেকে আমরা বুঝে নিব যে এই যে আমরা দেখতে পাচ্ছি এ অ্যান্ড ওয়াই এর যোগফল পাওয়া গিয়েছে, হয় 9 না হলে 19। ঠিক আছে, তাহলে এ এবং ওয়াই এমন কোনো অঙ্ক আছে যাদের দুটি অঙ্ককে যোগ করলে 19 হয়? নেই, কারণ সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, 9 এবং 9 এই দুটি অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 18। অর্থাৎ সর্বোচ্চ দুটি অঙ্কের যোগফল সর্বোচ্চ 18 হতে পারে, কখনো 19 হতে পারে না। তাহলে যেহেতু এখানে 9 আছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এ অ্যান্ড ওয়াই এমন দুটি অঙ্ক যাদের যোগফল অবশ্যই অনলি 9। এবং আমরা যদি পরের অংশেতে আসি, তাহলে পি এবং আর অবশ্যই এমন দুটি নাম্বার যাদের যোগফল হচ্ছে 14, অর্থাৎ এটি হতে পারে 6 এবং 8, হতে পারে 9 এবং 5, এই জাতীয় কোনো নাম্বার বা ডিজিট। তো এই দুটি জিনিস আমরা কাজে লাগিয়ে এখন এখান থেকে আমরা পাসওয়ার্ডটি বের করে নিতে পারবো। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে এ অ্যান্ড ওয়াই। এ অ্যান্ড ওয়াই এর অ্যাডিশন কিন্তু অবশ্যই 9 হবে, আমরা আগেই সেটি বলেছি যে এটা 19 কখনো হতে পারবে না বা 19 হতে পারবে না। তাহলে এ ওয়াই অ্যাড করলে যেহেতু 9 হয়, তাহলে এই যে লাস্ট স্টার এটা অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি অ্যান্সার 9। এরপর আমরা আসছি আর অ্যান্ড পি। আর অ্যান্ড পি এর অ্যাডিশন কিন্তু 14, তাহলে এখানে অবশ্যই স্টার, দ্বিতীয় স্টারে আমরা এটাকে 4 বসাবো এবং আমাদের হাতে থাকবে কত? 1 থাকবে। দেন আবার হচ্ছে পি আর উল্টিয়ে দেওয়া হোক আর উপর নিচে করে দেওয়া হোক না কেন, পি আর এর যোগফল আবারও পাওয়া যাবে হচ্ছে 14। তাহলে 14 এবং হাতে 1 আমরা অ্যাড করলে পাচ্ছি 15। 15 এর জন্য আমরা এখানে বসাবো 5, আবারও আমাদের হাতে থাকবে 1। এরপরে আমরা আসছি ওয়াই অ্যান্ড এ। ওয়াই অ্যান্ড এ যদি আমরা অ্যাড করি, সেখান থেকে পাচ্ছি 9। 9 অ্যান্ড এই 1 অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি 10, অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ড সেটি আমরা পেয়ে গেলাম। পাসওয়ার্ডটি হচ্ছে 105 and 49। এই যে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চন। পরবর্তী যে কোয়েশ্চন সেটি হচ্ছে 7টি মৌলিক সংখ্যার যোগফল 58। মৌলিক সংখ্যা বলতে আমরা যেটা বুঝি ইংলিশে প্রাইম নাম্বার। তাহলে এদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যা দুটির যোগফল কত? ওকে, তো এখানে আমরা একটি ক্লু ব্যবহার করব, সেটি হচ্ছে যতগুলো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে তার শুরু হচ্ছে 2 দিয়ে এবং অনলি একটা ডিজিটই আছে, মৌলিক নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে যেটি হচ্ছে
ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। এটি একমাত্র মৌলিক সংখ্যা যেটি হলো ইভেন বা আমরা বলতে পারি জোড়। আর কোনো মৌলিক সংখ্যা নেই যা জোড়। এখন কথা হচ্ছে 7টি ক্রমিক মৌলিক সংখ্যা অর্থাৎ পরপর মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে 7টি সংখ্যাই যদি বিজোড় হতো, অর্থাৎ আমরা যদি মনে করি 1, 3, তারপরে 5 এই জাতীয় কোনো সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা কালেক্ট করতেছি না, এমনি নর্মালি যে কোনো সংখ্যা যদি এরকম 7টি সংখ্যা যদি বিজোড় হয়, 7টি সংখ্যা যদি বিজোড় হয়, সবগুলো যোগ করলে অবশ্যই সেই সংখ্যাটিও একটি বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ বিজোড় সংখ্যার যোগফল অবশ্যই বিজোড় হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখানে 7টি ক্রমিক সংখ্যার যোগফল এই যে 58, এটি কিন্তু বিজোড় নয়, অর্থাৎ অড নাম্বার না, এটি ইভেন নাম্বার। যেহেতু এটি ইভেন নাম্বার, তাহলে এই 7টি যে প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে তার মধ্যে অবশ্যই আমরা বলতে পারি 2 আছে। আর 2 হচ্ছে সবচেয়ে ছোট স্মলেস্ট মৌলিক নাম্বার বা প্রাইম নাম্বার। তাহলে অবশ্যই এই 7টি ক্রমিক মৌলিক সংখ্যাগুলো 2 দিয়ে স্টার্ট হবে বা শুরু হবে। তাহলে আমরা বলতে পারি 7টি ক্রমিক মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, দেন 17, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7টি মৌলিক সংখ্যা যাদের যোগফল এখানে যোগ করলে এটি পাওয়া যাবে 58। তার মানে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমরা মৌলিক সংখ্যাগুলো পেয়ে গিয়েছি। এখন বলছে এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যা, অর্থাৎ হাইয়েস্ট এবং লোয়েস্ট যে প্রাইম নাম্বার সেটার অ্যাডিশন কত, যোগফল কত। তো আমরা খুব সহজেই বের করতে পারবো। সবচেয়ে ছোট হচ্ছে 2 এবং সবচেয়ে বড় হচ্ছে 17। তাহলে এই দুটির যোগফল হচ্ছে 19 বা 19। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 19, যেটা আমাদের প্রশ্নে অ্যান্সার হিসেবে দেওয়া আছে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। প্রশ্নটি হচ্ছে দুটো 3 অঙ্কের সংখ্যা যোগ করলে একটি 4 অঙ্কের সংখ্যা পাওয়া যায় যাকে বলা হয়েছে n। অর্থাৎ দুইটি নাম্বার 3 ডিজিট নাম্বার যেগুলোকে অ্যাড করলে সেখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি কি 4 ডিজিট নাম্বার অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা। এখন বলছে n এর হাজারের ঘরের অঙ্কের সম্ভাব্য মানের যোগফল কত। অর্থাৎ এখানে বলা হচ্ছে সহস্র পজিশন বা সহস্রতম যে অঙ্ক থাকবে তার মান, সম্ভাব্য মান যতগুলো হতে পারে তাদের যোগফল কত। ইংলিশে যেটাকে বলা হয় 1000 প্লেস নাম্বার বা ডিজিট। তাহলে সেক্ষেত্রে আমরা সমাধানটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে দুটি 3 অঙ্কের সংখ্যা যোগ করে একটি 4 অঙ্কের সংখ্যা হয়েছে। ওকে, আমরা কিন্তু এর আগেই দেখেছি যে সর্বোচ্চ দুটি অঙ্ক 9 এবং 9 এদের যোগফল হতে পারে 18। এছাড়া আর কোনো এর থেকে বড় যোগফল হতে পারে না দুটি অঙ্কের যোগফল। তাহলে এখন এই যে আমরা দুটি 3 অঙ্কের সংখ্যা বলছি, 3 অঙ্কের সংখ্যা দুটি যদি সবচেয়ে বড় হয়, সবচেয়ে বড় হতে পারবে কত, 9, 9 এবং 9। আবার আরেকটি সংখ্যাও যদি হয় 9, 9, 9, তাহলে এগুলোকে আমরা অ্যাড করলে কত পাবো, 9 and 9 অ্যাড করলে পাচ্ছি 18, হাতে 1, আবার 18 হাতে 1 হলে 19 এর 1, এখান থেকে আমরা পাচ্ছি 19, অর্থাৎ 1998। এটা হচ্ছে সবচেয়ে বড় দুটি সংখ্যা 3 অঙ্কের সংখ্যা তাদের অ্যাডিশনে। আবার যদি আমরা সবচেয়ে ছোট দুটি সংখ্যা দেখি 3 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে মানে যেটা সবচেয়ে ছোট সংখ্যা 3 অঙ্কের সেটাকে আমরা বলতে পারি 100,100। আমরা সেই ধরনের একটি সংখ্যা নিচ্ছি না, আমরা এমন সংখ্যা নিব যেটি যোগ করলে আবার হাজারের মানে পজিশন তৈরি হয়, অর্থাৎ মিনিমাম 4টি ডিজিটের অঙ্ক তৈরি হয়, সংখ্যা তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে এরকম একটি সংখ্যা যদি আমরা নিই তাহলে আমরা নিতে পারি মিনিমাম ধরে নিচ্ছি 500 and 500। এই দুটিকে যদি আমরা অ্যাড করি 0 and 0, তারপরে 0, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাড করলে পেয়ে যাচ্ছি 1000। অর্থাৎ আমরা 3 অঙ্কের দুটি সংখ্যাকে যোগ করলে এই যে হাজারের অবস্থান অর্থাৎ থাউজেন্ডস প্লেস বা সহস্র পজিশনে 1 পাবো এবং সবচেয়ে বড় দুটি সংখ্যা থেকেও আমরা পাবো 1 বা 1 ছাড়া কিন্তু আমরা আর কোনো রকম ডিজিট এই 1000 প্লেসে এক্ষেত্রে এই শর্তে পাচ্ছি না, অর্থাৎ শুধুমাত্র 1। তো একটা 1 কার সাথে অ্যাড করবে, শুধু 1 এর সাথে 1, অর্থাৎ 1 নিজেই একটি, যেহেতু অনেকগুলো নাম্বার যদি হতো, একটি হতো 1, একটি হতো 2, একটি হতো 3, তাহলে সবগুলো যোগফল অ্যান্সার হতো। কিন্তু যেহেতু এখানে একটাই কেবল 1, তাহলে এটার নিজেরই যোগফল 1, সো এই প্রশ্নের অ্যান্সার, সঠিক অ্যান্সার পাওয়া যাচ্ছে 1। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে।
এই প্রশ্নটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যার অঙ্কগুলো হচ্ছে 2, 3, 5 অ্যান্ড 7 এবং এগুলো প্রত্যেকটি কমপক্ষে 2 বার করে আছে ওই পূর্ণ সংখ্যায়। সংখ্যাটি তার নিজের কোনো অঙ্ক দ্বারাই বিভাজ্য নয়। সংখ্যাটির সর্বনিম্ন মান কত? ওকে, তো আমরা প্রথমেই নিজেদের মতো করে একটি সংখ্যা বানানোর চেষ্টা করব যেটি সবচেয়ে ছোট সংখ্যা হবে। এখানে বলেছে যে সংখ্যাটির সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মান তৈরি করার জন্য আমরা সংখ্যাটিকে সবচেয়ে ছোট সংখ্যা হিসেবে তৈরি করার চেষ্টা করব। তাহলে এই ডিজিটগুলো এক একটি 2 বার করে আমরা যদি ইউজ করি এই অঙ্কগুলো বা ডিজিটগুলো, তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যা পাওয়ার জন্য সবচেয়ে ছোট ডিজিটটা আমরা প্রথমেই বসাবো। তার মানে আমরা প্রথমে যদি 2 বসাই 2 এবং 2, আবার যদি 3 বসাই 3, 3, তারপরে যদি 5 বসাই 5, 5 এবং 7, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি আমরা শেষে নিব, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা পাবো। কেন ছোট সংখ্যা পাবো তার আমরা একটা ব্যাখ্যা দেখি। মনে করো 2 এবং 8 এই দুটি অঙ্ক আমার হাতে আছে। এই দুটি অঙ্ক দিয়ে আমরা একটি সংখ্যা তৈরি করতে যাই, সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমি যদি 2 আগে নিয়ে 8 পরে দিই তাহলে ছোট সংখ্যা পাবো, আর যদি আমি 8 আগে নিয়ে 2 পরে বসাই তাহলে কিন্তু আমি বড় সংখ্যা পাবো। ওকে, তার মানে আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করতে চাই সবচেয়ে ছোট ডিজিটগুলো আগে ইউজ করতে হবে, প্রথম দিকে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এই সংখ্যাটি আমরা নিজের মতো করে তৈরি করলাম। এই যে অঙ্কগুলো এগুলো দ্বারা আমরা তৈরি করি। এখন আমরা দেখব এই সংখ্যাটি কি আসলে 2, 3, 5 এবং 7 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য না হয় তাহলে এটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখন আমরা চেক করছি যে যেহেতু এর লাস্ট ডিজিটটি অর্থাৎ সর্বশেষ অঙ্কটি 7 যেটি বিজোড়, তাহলে এটি অবশ্যই 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটি আমরা চেক করতে পারলাম। এখন আমরা দেখব 3 দ্বারা ভাগ করা যায় কিনা। 3 দ্বারা ভাগ করা যাবে কিনা এটি নির্ভর করে এর অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। তো এদের সবগুলো অঙ্কের যোগফল হচ্ছে 2, 2 অ্যাড করলে পাচ্ছি 4, 4 আর এখান থেকে 6, 10, 10 আর 10 20 এবং 14, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত 34। তো 34 যেহেতু 3 দ্বারা ডিভাইডেড করা যায় না, সো এই নাম্বারটিও কিন্তু 3 দ্বারা বা 3 দ্বারা ডিভাইডেড করা যাবে না। আবার 5 দ্বারা ডিভাইডেড হবে কিনা সহজেই বোঝা যাচ্ছে, যেহেতু লাস্ট ডিজিট 0 আর 5 নয়, তাহলে এটি অবশ্যই কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। এখন তাহলে আমরা চেক করব 7 দ্বারা ডিভাইডেড করা যায় কিনা। তাহলে 7 দ্বারা ডিভাইডেড করার জন্য পলিসি কি, 7 দ্বারা আমরা এমনি নর্মালি এটাকে ডিভাইড করতে করতে গেলেও অ্যান্সার পেয়ে যাব। আর যদি কেউ 7 দ্বারা ডিভাইজিবিলিটি রুলস এখানে অ্যাপ্লাই করে সেটিও পেতে পারে। তবে আমি মনে করি এই ক্ষেত্রে এক্সাম হলে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য ডিরেক্টলি আমরা 7 দিয়ে ডিভাইড করতে করতে চলে যাব। ওকে, তো এখানে আমরা ডিরেক্টলি এখানে 7 বসিয়ে এটাকে কি করব 7 দিয়ে ডিভাইড করব। তাহলে প্রথমে আমরা পাবো হচ্ছে 3 সাথে 21, এখান থেকে আমরা মাইনাস করলে পাবো 1 and 3, আবার আমরা এখান থেকে 1 টাইমস যাবে 7 একে 7 থাকবে হচ্ছে 6, এখানে আবার 3 আমরা নামিয়ে নিব, তাহলে 63, 63, এখান থেকে 9 টাইমস যাবে 63 হবে। আচ্ছা, দেন এখানে 3 এর মধ্যে 0 হয়ে যাচ্ছে, 5 নামাচ্ছি, 5 এর মধ্যে কিছুই ডিভাইড করা যাবে না, সো এখানে 0। আবার যদি আমরা 5 নামাই নিয়ে আসি তাহলে 55, আমরা যদি এখন 7-এর জন্য ইউজ করি তাহলে 7 সাথে 49, 49, এখান থেকে পাবো 6, 6 এর পরে 7 নেমে আসবে, তাহলে 7 এর মধ্যে আমরা আবারও যাবে 9 টাইমস, তাহলে 63, এখানে থাকবে 4, অর্থাৎ এই 4 এর পরে 7 নামাইলে 47, যা 7 দ্বারা ডিভাইডেড করা যায় না, অর্থাৎ 6 সাথে 42, অর্থাৎ আমরা বুঝতে পারছি এই পুরা নাম্বারটি আসলে 7 দ্বারা ভাগ করা যায় না। তার মানে এই সংখ্যাটি 2, 3, 5, 7 কোনো অঙ্ক দ্বারাই বা সংখ্যা দ্বারাই ডিভাইডেড করা যায় না। এই কারণে এই সংখ্যাটি হবে আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নের। তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চন। বলছে একটি 2 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যাকে উল্টিয়ে দিলে নতুন যেই সংখ্যা পাওয়া যায় তার পূর্বের সংখ্যার চেয়ে 36 বেশি হয়। এমন কতটি 2 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ এমন কতটি ইন্টেজার্স আছে। ঠিক আছে, বলছে যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যার 2টি অঙ্ক আছে, 2টি ডিজিট দিয়ে একটি পজিটিভ নাম্বার, এটাকে উল্টিয়ে দেবো, মানে অর্থাৎ পজিশন চেঞ্জ করে দিব অঙ্কগুলোকে, তাহলে যে সংখ্যা পাওয়া যাবে তা হবে আগের সংখ্যা থেকে আরও 36 গ্রেটার অর লার্জার। তাহলে সেক্ষেত্রে এমন কতটি 2 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব সেটি বের করতে হবে। ওকে, তো এই প্রশ্নটি বের করার জন্য আমরা ধরে নিব যে এই যে 2 অঙ্কের সংখ্যা
তার একক অঙ্কটি হচ্ছে এক্স, যেটিকে আমরা ইউনিট প্লেস নাম্বার বলে থাকি বা ডিজিট বলে থাকি, আর দশক যে অঙ্কটি আছে সেটিকে আমরা ধরে নিলাম ওয়াই। এখন আমরা যদি দশক বলতে বোঝায় টেন্স প্লেস, এখন আমরা যদি এটাকে পাশাপাশি বসিয়ে সংখ্যা তৈরি করতাম তাহলে এটা হতো ওয়াই এক্স, কিন্তু ম্যাথের ক্ষেত্রে এটিকে আমরা সবসময় পাশাপাশি বসিয়ে ম্যাথটি করতে পারবো না। যেমন পাজলের প্রশ্নটি সলভ করার সময় বা স্টারের মানটা বের করার সময় পাশাপাশি ছিল, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সলভ করার সময় এটাকে আমরা এইভাবে ইউজ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব, আমরা এখন দেখব হচ্ছে এই যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, একক মানে হচ্ছে তার সাথে আসলে কোনো কিছু অ্যাড ইনটু করা যাবে না, আর দশক মানে হচ্ছে তার সাথে আমরা 10 অ্যাড করব। সো আমরা যে প্রথম সংখ্যাটি পাবো, প্রথম সংখ্যা বা শুরুর যে সংখ্যাটি আমরা পাবো সেটি হচ্ছে এক্স প্লাস 10y। কারণ হচ্ছে এভাবেই সংখ্যাটি লিখতে হবে, অর্থাৎ ওয়াই এর সাথে যত থাকবে তার সাথে 10 গুণ আকারে থাকবে এবং এক্স। ওকে, এখন যদি আমরা বলি এটির পজিশনসকে চেঞ্জ করে দেওয়া হলো, তাহলে একক স্থান আর দশক স্থান চেঞ্জ করে এখন একক হয়ে যাবে দশক, তাহলে দশক স্থানীয় যে অঙ্কটি হবে সেটি হবে এখন এক্স, আর একক স্থান যেটি আছে সেটি হবে এখন ওয়াই। তাহলে এই মুহূর্তে সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যা, আমরা যেটিকে পরিবর্তিত সংখ্যা বলতে পারি, দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা কত পাবো, এখন এই যে দশকের সাথে ইনটু করব হচ্ছে 10 এবং থাকবে ওয়াই, অর্থাৎ 10x প্লাস ওয়াই। তাহলে আমরা দুইটি সংখ্যা পেয়ে গেলাম, যে প্রথম সংখ্যাটি হচ্ছে x প্লাস 10y আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 10x প্লাস ওয়াই। এখন কথা হচ্ছে প্রশ্নে বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি আসলে প্রথম সংখ্যার চেয়ে 36 বেশি, অর্থাৎ এটিকে আমরা একটা শর্তের মধ্যে নিয়ে আসবো। আমরা বলতে পারি তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কত, 10x প্লাস ওয়াই, এবং এই সংখ্যাটি থেকে যদি আমরা পরেরটা মাইনাস করি প্রথমটা, তাহলে x প্লাস 10y, এখান থেকে আমরা রেজাল্ট পাবো 36। এটি আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এখান থেকে আমরা বলতে পারবো যে x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 10y ইকুয়াল 36। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখার চেষ্টা করব যে x এর মানগুলো বা y এর মানগুলো কেমন হতে পারে। তো এখন x 10x থেকে x মাইনাস করলে আমরা পাচ্ছি 9x, তারপরে y মাইনাস 10y, অর্থাৎ আমরা এখানে উল্টা মাইনাস করব, তাহলে পাবো 9y ইকুয়াল পাচ্ছি হলো 36। এখন আমরা এখানে করব কি, পুরাটাকে 9 দিয়ে ডিভাইড করে দিব, অল টার্মকে 9 দিয়ে ডিভাইড করলে এখানে পাবো x, এটা পাবো y, এটা পাবো হচ্ছে 4। তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এই যে সংখ্যাটি আমরা তৈরি করব বা তৈরি করতে পারবো, সেই সংখ্যার এই দুটি ডিজিটের মধ্যে ডিফারেন্স থাকবে কত, 4। সো এখন আমাদের যদি আমরা একক স্থানীয় অঙ্কটি ধরে নিয়েছিলাম x এবং দশক স্থানীয় অঙ্কটি ধরে নিয়েছি y, তাহলে আমরা কি কি সংখ্যা পেতে পারি খেয়াল করবে। আমরা যদি একক স্থানীয় অঙ্কটিকে বলি, আর একটা বিষয় ইম্পর্টেন্ট যে এই সংখ্যাটির অঙ্কগুলোকে পজিশন চেঞ্জ করে দেওয়ার পরেও কিন্তু তারা দুই অঙ্কের সংখ্যা থাকতে হবে। সো এখানে এক্স এবং ওয়াই এর মান কখনোই 0 হতে পারবে না, কারণ 0 হলে যদি একক স্থানীয় 0 হয় 0 এবং যদি মনে করো 4, তাহলে এক্ষেত্রে সংখ্যা আসছে 40, কিন্তু পজিশন চেঞ্জ করলে সংখ্যাটি হয়ে যাবে কত, 04, যা দুই অঙ্কের সংখ্যা থাকবে না। ওকে, অর্থাৎ ছোট হয়ে যাবে, ছোট হওয়া চলবে না যেহেতু, সুতরাং এই ডিজিটটি কিন্তু 0 হতে পারবে না। এখন x এর মান এবং y এর মানগুলো আমরা বের করার চেষ্টা করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে x এবং y এর বিয়োগফল 4, অর্থাৎ x এর মানটি y থেকে 4 বেশি। তাহলে y যদি হয় 1, তাহলে আমরা x পাবো হচ্ছে 5, y এর মান যদি পাই 2, তাহলে x এর মান পাবো 6, y এর মান যদি হয় 3, তাহলে x এর মান পাবো 7, y এর মান যদি হয় 4, x এর মান পাবো 8, y এর মান যদি হয় 5, x এর মান পাবো 9। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা পাবো, এর থেকে বেশি সংখ্যা আমরা কিন্তু পাবো না। সুতরাং এখানে কয় ধরনের সংখ্যা আসবে, y মানে হচ্ছে দশক স্থান, তার মানে সংখ্যাগুলো হতে পারবে হচ্ছে 15, তারপর হতে পারে 26, হতে পারে
37 অর্থাৎ 37, হতে পারে 48 এবং 59। তাহলে টোটাল কয়টি সংখ্যা আমরা পেতে পারি? সর্বোচ্চ সংখ্যা আমরা পাবো হচ্ছে 5টি। তাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 5। বলেছে এখানে এ ধরনের কতটি সংখ্যা সর্বোচ্চ পাওয়া সম্ভব, এমন কতটি 2 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব। তাহলে এই ধরনের সংখ্যা পাওয়া সম্ভব কয়টি? 5টি। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। প্রশ্নটি হচ্ছে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার অঙ্কগুলো যোগ করলেও 11 দিয়ে বিভাজ্য হয়। অর্থাৎ এমন একটি স্মলেস্ট নাম্বার 11 বের করো যা 11 দিয়ে বিভাজ্য হয়। তো এক্ষেত্রে এটি কিন্তু আসলে আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে সরাসরি অ্যান্সারটা বের করতে পারবো না, এটা পাজল সিস্টেম অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমরা 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো 11 নামতা পড়ে পড়েও বের করতে পারি বা 11 অ্যাড করে করে বের করতে পারি। তাহলে আমরা যদি 11 নামতা বা টেবিল ইউজ করি, পাচ্ছি হচ্ছে 11, 22, 33, 44, 55, 66, 77, 88, দেন 99 এবং হচ্ছে 110। আবার যদি আমরা এর সাথে পরবর্তীতে আরও পরের টার্মে চলে যাই, তাহলে 11-র উপর থেকে যদি আরও ইউজ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1, 2, 1, 1, 3, 2, 1, 4, 3, 1, 5, 4, 1, 6, 5, 1, 7, 6, 1, 8, 7, দেন 1, 9, 8 এবং ফাইনালি যদি আমরা পাই 2, 0, 9 এবং আরও যদি 11 অ্যাড করতাম তাহলে 220 আসতো। এখান থেকে আমরা কিন্তু আমাদের যে অ্যান্সারটি দরকার সেটি পেয়ে যাচ্ছি। বলছে যে যার অঙ্কগুলো যোগ করলেও 11 হয়। তো এখানে কিন্তু এই দুইটি যোগ করলে 2 হয়, এটা যোগ করলে 6 হয়, 4 হয়, এটা যোগ করলে 6 হয়, এটা যোগ করলে 8 হয়। এভাবে আমরা যখন চেক করতে করতে আসছি, একদম ঠিক এই জায়গাতে যে পাচ্ছি 2 আর 9 অর্থাৎ 2 আর 9 অ্যাড করলে 11 হয়। তাহলে এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু 11। এটি আমরা এভাবে অ্যান্সারটি বের করব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রাইমারি লেভেলে আসা 2023-এর একটি প্রশ্ন। 3 অঙ্কের কতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য? খুব সুন্দর একটি প্রশ্ন, এটি আমরা খুব সুন্দর স্টাইলে সমাধানটি করব। তো 3 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা, 3 ডিজিট নাম্বার, পজিটিভ নাম্বার কতগুলো আছে সেটা আগে আমরা বের করব। কতটি 3 দ্বারা বিভাজ্য সেটা কিন্তু আমরা পরে দেখব, অঙ্কগুলোর যোগফল। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবে, 3 অঙ্কের সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটিও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে। এটি হচ্ছে 3 দ্বারা ডিভাইজিবিলিটি রুলস। এখন আমরা করব কি, 3 অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা কতটি আছে সেটি আগে বের করব। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 100 এবং 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 999। তাহলে এখান থেকে এই পর্যন্ত মোট সংখ্যা কতটি? অর্থাৎ 3 অঙ্কের মোট সংখ্যা সমান কত, এটি আমরা ধারার স্টাইলে বের করতে পারি। এটি হচ্ছে 999, বিয়োগ করব আমরা 100 এবং এর সাথে আরও অ্যাড করব। কিভাবে হচ্ছে এটা আমরা পরে বলবো। অর্থাৎ এটি একটি ধারার সিস্টেম বা সিরিজ, এটি আমরা পরবর্তীতে আমাদের সিলেবাসে আছে, সেখানে আলোচনা করে দেখাবো। আর এছাড়া নর্মালি আমরা এটা অন্যভাবে বের করতে পারি। 1 থেকে আমরা যদি এ পর্যন্ত দেখি তাহলে 999টি নাম্বার, আর 1 থেকে হচ্ছে 99, এটা হচ্ছে 99টা নাম্বার। তাহলে 1 থেকে 999 পর্যন্ত এতগুলো নাম্বার, আর 1 থেকে 99 99টি নাম্বার মাইনাস করে দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে রেজাল্ট হচ্ছে 900। তার মানে আমরা 3 অঙ্কের সংখ্যা পাচ্ছি কতটি? 900টি। এই 900টি সংখ্যার মধ্যে কতটি আছে সংখ্যা যাদের অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তো আমরা একটু খেয়াল করি যে যদি কিনা আমরা চেক করি যে কোনো পরপর 3টি সংখ্যা, যেমন আমরা যদি বলি 4
এটি কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয়। আবার যদি বলি 5 তিন দ্বারা বিভাজ্য নয়। আবার যদি বলি 6 এটি 3 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে প্রতি তিনটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা হবে তিন দ্বারা বিভাজ্য। আবার যে সংখ্যা মোট সংখ্যা আমরা পেয়েছি সেটাকে তিন দ্বারা বিভাজ্য করা যায়। ওকে, তাহলে আমরা দেখছি যে এই যে 900টি সংখ্যার মধ্যে 3 দিয়ে ভাগ করে আমরা রেজাল্ট পাচ্ছি কত, 300। সুতরাং 900টি সংখ্যার মধ্যে এক্স্যাক্টলি 300টি সংখ্যা আছে যারা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা ডিভাইজেবল। সো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে 300। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন, এই সংখ্যা তত্ত্ব এবং বিভাজ্যতার উপর ভিত্তি করে। ওকে, এই প্রশ্নটিও খুবই মজার প্রশ্ন। বলছে জামিলের কাছে কিছু বল আছে যার প্রত্যেকটিতে একটি করে মৌলিক সংখ্যা আর প্রাইম নাম্বার লেখা আছে। সংখ্যাগুলোর যোগফল একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আরও মজার ব্যাপার হলো যতটি বল আছে তার পরিমাণও একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। জামিলের কাছে উক্ত শর্তে সর্বনিম্ন কতটি বল থাকা সম্ভব? আমরা একটা জিনিস খেয়াল করবো, এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা লোয়েস্ট নাম্বারটা বের করা ট্রাই করব। তো আমরা ধরে নিচ্ছি যে জামিলের কাছে যদি একটি বল থাকতো এবং তার মধ্যে যদি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা লেখা থাকতো, সবচেয়ে ছোট একটি মৌলিক সংখ্যা যার মান হচ্ছে কত, 2। ওকে, আচ্ছা, জামিলের কাছে যদি আরেকটি বল থাকতো, এখানে দেখো জামিলের কাছে মৌলিক সংখ্যার যে বলটি আছে তাতে সংখ্যা লেখা মৌলিক সংখ্যা 2, কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু এই যোগফল 2 হলে এটি কিন্তু তোমার মানে একটি বল হয়ে যাচ্ছে, যা মৌলিক সংখ্যা নয়। সো আমি যদি আরেকটি বল নিই তাহলে এই বলের মধ্যে আরেকটি মৌলিক সংখ্যা থাকতে পারে, সেটি হচ্ছে যে কোনো একটা ভ্যালু হতে পারে। ওকে, তাহলে যে কোনো একটা ভ্যালু কিন্তু 3 হতে পারে, 5 হতে পারে, মৌলিক সংখ্যা যেগুলো 7 হতে পারে। এখন মজার একটা বিষয় হচ্ছে যে অনেকগুলো সংখ্যার যোগফল, মৌলিক সংখ্যার যোগফল যদি মৌলিক সংখ্যাই হতে হয় তাহলে অবশ্যই তার মধ্যে একটি কিন্তু 2 হতে হবে। কারণ যদি কিনা সংখ্যাগুলো জোড় সংখ্যক হয়, অর্থাৎ 3 and 5 অ্যাড করলে কিন্তু 8 হয়, এটি কিন্তু একটি যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড নাম্বার। এখন যদি 3টি আমরা অ্যাড করি সেটি মৌলিক সংখ্যা হতে পারে, বাট জোড় সংখ্যক যদি আমরা কোনো মৌলিক সংখ্যাকে নিয়ে অ্যাড করি তাহলে সেটি কিন্তু অবশ্যই জোড় সংখ্যা হয়ে যাবে যদি কিনা তার মধ্যে 2 না থাকে। তাহলে অবশ্যই আমি জোড় সংখ্যক মৌলিক সংখ্যা নিয়ে যদি একটি মৌলিক সংখ্যা তৈরি করতে চাই যোগ করে, তাহলে তার মধ্যে একটি অবশ্যই মৌলিক সংখ্যা নিতে হবে 2। তার মানে আমরা ধরে নিচ্ছি জামিলের কাছে প্রথম বলে মৌলিক সংখ্যা যেটি আছে সেটি হচ্ছে 2। সেকেন্ড যে বলটা আছে সেটাতে যদি আমরা 3 নিই তাহলে 3 এবং 2 এই দুটি অ্যাড করলে আমরা পাচ্ছি কত, 5। ওকে, তাহলে আমাদের যে কোয়েশ্চেনটি আছে তার সাথে আমরা একটু মিলাই। এখন আমরা যদি দেখি যে জামিলের কাছে যদি 2টি বল থাকে, 2টি বল, তাহলে এই 2টি বলের সংখ্যা দেখা যাচ্ছে তার কাছে মজার ব্যাপার হলো যতটি বল আছে সেটিও কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে 2টি বল 2 একটি মৌলিক সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আবার বলছে যে তার কাছে যতগুলা বল আছে প্রত্যেকটিতে মৌলিক সংখ্যা লেখা আছে। এই যে 2 এবং 3, 2 and 3 দুইটাই কিন্তু একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আবার এই দুটাকে আমরা অ্যাড করে যে নাম্বার পাচ্ছি সেটা হচ্ছে 5। এই 5 কিন্তু সেটাও একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে সর্বনিম্ন 2টি বল থাকলেই কিন্তু এটি জামিলের মাধ্যমে বা জামিল যে শর্তে বলগুলো তার কাছে থাকবে সেটি আমরা বের করতে পারবো। তাই এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে 2, অর্থাৎ সর্বনিম্ন 2টি বল থাকলেই কিন্তু আমরা বের করতে পারবো। তো বিদায় নিচ্ছি আমি এখানেই, দেখা হবে কোনো একটি পর্বে। আল্লাহ হাফেজ।